জেনরি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদী আপনাদের সবাইকে আবারও স্বাগত। বেশ কিছুদিন বিরতির পর আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তোমাদের জন্য ভালোবাসা এর ৩য় পর্ব। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বরাবরের মতোই সে একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। শোনা যাক তোমাদের জন্য ভালোবাসা এর ৩য় পর্ব। প্রথমে আপনাকে নিয়ে যাব গণিত বিভাগে। অবশ্য সেটি আপনার ভালো লাগবে না। গণিত বিভাগ থেকে আমি সত্যিই হকচকিয়ে গেলাম। হাসপাতালের লম্বা ঘরের মতো মস্ত লম্বা ঘর। রোগীদের যেমন সারি সারি বিছানা থাকে তেমনি দুধারে বিছানা পাতা। তাদের মধ্যে অদ্ভুত সব বিকৃত শরীর শুয়ে আছে। সবারই বয়স ১৫ থেকে ২০-র ভেতরে। আমাদের দেখতে পেয়ে তারা নড়ে চড়ে বসল। ক্রিকি বললেন, আপনি যে কয়দিন এখানে থাকবেন সে কয়দিন আপনাকে গণিত বিভাগেই থাকতে হবে। গণিত বিভাগের প্রধান, যিনি এই গবেষণাগারের মহাপরিচালক, তার তাই ইচ্ছে। আমি ক্রিকির কথায় কান না দিয়ে বললাম, এরা কারা? প্রশ্ন শুনে ক্রিকি যেন একটু অপ্রস্তুত হয়ে গেলেন। অবশ্যই আমি তখন খুব অবাক হয়ে সারবন্ধি পড়ে থাকা এইসব অসুস্থ ছেলেদের দিকে তাকিয়ে আছি। কারো হাত পা শুকিয়ে সুতোর মতো হয়ে গেছে, কারো চোখ নেই, কেউ ধনুকের মতো বেঁকে পড়ে আছে, কারো শরীরে আবার দগদগে ঘা। আমি আবার বললাম, এরা কারা বললেন না? ক্রিকি থেমে থেমে বললেন, এরা গণিতবিদ। টাইফা গ্রহের গণিতের যে জয় জয়কার তা এদের জন্যই। কথা শেষ না হতেই শুয়ে থাকা অন্ধ একটি ছেলে চেঁচিয়ে বলল, টাইফা গ্রহের উন্নত গণিতের মুখে আমি থুতু দেই। বলেই সে থু করে একদলা থুতু ফেলল। ক্রিকি বললেন, এই ছেলেটার নাম নিনাশ, মহাপ্রতিভাবান। আমি বললাম, এরা এমন পঙ্গু কেন? আমি কিছুই বুঝতে পারছি না। ক্রিকি বললেন, মায়ের পেটে থাকাকালীন এদের জিনে কিছু অদল বদল করা হয়েছে, যার ফলে মস্তিষ্কের একটি বিশেষ অংশের বিশ্লেষণী ক্ষমতা 1000 গুণ বেড়ে গেছে। কিন্তু ওরা ঠিক মানব শিশু হয়ে গড়ে ওঠেনি। সুতীব্র গামারশ্মি রেডিয়েশনের ফলে যে সমস্ত জিন শরীরের অন্য অংশ নিয়ন্ত্রণ করত তা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলস্বরূপ এই বিকলাঙ্গতা। বিজ্ঞান সবসময়ই কিছু পরিমাণে নিষ্ঠুর। এরা কি জন্ম থেকে অঙ্কবিদ? না, বিশিষ্ট অঙ্কবিদরা এদের বেশ কিছুদিন অঙ্ক শেখান। কিন্তু এ তো ভীষণ অন্যায়। ক্রিকি বললেন, না, অন্যায় নয়। শারীরিক অসুবিধা ছাড়া এদের তো অন্য কোনো অসুবিধা নেই। তাছাড়া এরা মহাসম্মানিত। বৃহত্তর স্বার্থের জন্য সবসময় কিছু ব্যক্তিগত ত্যাগের প্রয়োজন। এরকম কতজন আছে? আছে বেশ কিছু। কারো কারো কর্মক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে, কেউ কেউ এখনও শিখছে। কতদিন কর্মক্ষমতা থাকে? 5 থেকে 6 বছর। অত্যধিক পরিশ্রমে এদের মস্তিষ্কে নিউরন নষ্ট হয়ে যায়। তাদের দিয়ে কী করা হয় তখন? সেটা নাই বা শুনলেন। কিন্তু আমি এদের সম্বন্ধে জানতে চাই। দয়া করে বলুন, বছরে কতজন এমন বিকলাঙ্গ শিশু আপনারা তৈরি করেন? সরকারি নিয়মে প্রতিটি মেয়েকে তার জীবদ্দশায় একবার প্রতিভাবান শিশু তৈরির জন্য গামারশ্মি বিকিরণের সামনে এসে দাঁড়াতে হয়। তবে সবগুলি তো আর সফল হয় না। চলুন যাই অন্য ঘরগুলো ঘুরে দেখি। আমার যেতে ইচ্ছে হচ্ছিল না। আমি দেখলাম হাতে একটাড়া কাগজ নিয়ে একজন হন্তদন্ত হয়ে দৌড়ে এলো অন্ধ ছেলেটির কাছে। ব্যস্ত হয়ে ডাকলো, নিনাশ, নিনাশ। বলুন, এই হিসাবটা একটু করো। নবম নৈরাশিক গতিফলকে বৈদ্যুতিক আবেশ দ্বারা আয়নিত করা হয়েছে। পটেনশিয়ালের পার্থক্য 6.03 মাইক্রোভোল্ট। আউটপুটে কারেন্ট কত হবে? 12 অ্যাম্পিয়ার হবার কথা, কিন্তু হবে না। লোকটি লাফিয়ে উঠে বলল, কেন হবে না? কারণ নবম নৈরাশিক একটি ভেক্টর সংখ্যা, কাজেই গতির দিক নির্ভর। ভেক্টরের সঙ্গে স্কেলারের যোগ এভাবে করা যায় না। আমি অবাক হয়ে শুনছিলাম। ক্রিকিকে বললাম, আমি এই ছেলেটির সঙ্গে আলাপ করতে পারি? ক্রিকি একটু দোমানাভাবে বললেন, নিশ্চয়ই। আমি নিনাশের পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আমি তোমার বন্ধু, তোমার সঙ্গে আমি আলাপ করতে চাই। আমার কোনো বন্ধু নেই, চলে যাও এখান থেকে, নয়তো তোমার গায়ে থুতু দেব। ক্রিকি বললেন, আপনি চলে আসুন। এরা সবাই কিছু পরিমাণে অপ্রকৃতস্থ। আসুন আমরা পদার্থবিদ্যা বিভাগে যাই। আমি ক্লান্ত গলায় বললাম, আমার বিশ্রাম প্রয়োজন, আমার মাথা ঘুরছে। ক্রিকি আমার হাত ধরে একটি ঘরে নিয়ে গেলেন। বললেন, আপনি বিশ্রাম করুন, আমি পরে এসে আপনাকে নিয়ে যাব। অবাক হয়ে দেখি আনার মতো দেখতে মেয়েটি সেই ঘরে হাসি মুখে বসে আছে। তাকে দেখে কেমন যেন ভরসা হলো। সে বলল, এই জায়গা কেমন লাগছে? ভালো। নাও, খাবার নাও, এখানকার খাবার ভালো লাগবে খেতে। টেবিলে বিচিত্র ধরনের রকমারি খাবার ছিল, সমস্তই তরল, যেন বিভিন্ন বাটিতে ভিন্ন ভিন্ন রং গুলে রাখা হয়েছে। ঝাঁঝালো ধরনের টকটক লাগলো। যা দিয়েই তৈরি হোক না কেন খুবই সুস্বাদু খাবার। মেয়েটি বলল, তুমি খুব শীঘ্রই দেশে ফিরবে। কবে? তোমার হিসাবে 1 সপ্তাহের কম সময়ের মধ্যে। কিন্তু
কী জন্য আমাকে এখানে আনা হয়েছে? আমাকে দিয়ে তোমরা কি করাতে চাও? মেয়েটি বলল, গণিত বিভাগের প্রধানের সঙ্গে তোমার দেখা হয়েছে? না, হয়নি। তিনি তোমাকে সব বুঝিয়ে বলবেন। গণিত বিভাগের প্রধানের সঙ্গে ঘণ্টাখানেকের মধ্যে আলাপ হলো। ক্রিকি আমাকে নিয়ে গেল তার কাছে। গোলাকার একটি ঘরের ঠিক মধ্যিখানে তিনি বসেছিলেন। ঘরে আর দ্বিতীয় কোনো আসবাব নেই। সে ঘরে একটা জিনিস আমার খুব চোখে লাগলো। মেঝে থেকে ছাদ পর্যন্ত সমস্তই গাঢ় সবুজ রঙে রাঙানো। এমনকি যে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন তার রঙও গাঢ় সবুজ। আমাকে দেখে ভদ্রলোক অত্যন্ত মোটা গলায় বলে উঠলেন, আমি গণিত বিভাগের প্রধান মিহি, আশা করি আপনি ভালো আছেন। আমি হকচকিয়ে গেলাম। অত্যন্ত তীব্র ও তীক্ষ্ণ চোখের চাহনি। আমার ভেতরটা যেন কেটে কেটে দেখে নিচ্ছে। শক্ত সমর্থ চেহারা, সমস্ত চোখে মুখে অবহেলা ও তাচ্ছিল্যের ভাব। তিনি বললেন, ক্রিকি তুমি চলে যাও, আর আপনি বসুন। আমি একটু অবাক হয়ে বললাম, কোথায় বসবো? মেঝেতে? হ্যাঁ, কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে আমার চেয়ারে বসুন, বলে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি বললাম, আমার বসবার তেমন প্রয়োজন নেই, আপনি কি বলবেন বলুন। আপনি কি জানেন কী জন্য আপনাকে এখানে আনা হয়েছে? না, জানি না। কোনো ধারণা আছে? কোনো ধারণা নেই। বলছি, তার আগে আমার দু একটা প্রশ্নের জবাব দিন তো। আপনি যে ভবিষ্যতে 5,000 বছর পাড়ি দিয়েছেন সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, আমার কোনো ধারণা নেই। আপনি যে উপায়ে ভবিষ্যতে চলে এসেছেন সেই উপায়ে অতীতেও চলে যেতে পারেন, নয় কি? আমি ঠিক জানি না। আমাকে নিয়ে কি করা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারলেও খুব অসুবিধা নেই। আপনি নিশ্চয়ই জানেন মানুষের জ্ঞান খুব সীমাবদ্ধ। আমি কিছুই জানি না। স্কুলে আমি সমাজবিদ্যা পড়তাম। বিজ্ঞান সম্পর্কে আমি একেবারে অজ্ঞ। আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। মানুষ কিছুই জানে না। তারা সময়কে অতিক্রম করতে পারে না। শূন্য ও অসীম এই দুইয়ের প্রকৃত অর্থ জানে না। সৃষ্টির আদি রহস্যটা কি তাও জানে না। পদার্থের সঙ্গে শক্তির সম্পর্ক তার জানা, কিন্তু তার সঙ্গে সময়ের সম্পর্কটা অজানা। প্রতি পদার্থ কি তা সে জানে, কিন্তু প্রতি পদার্থে সময়ের ভূমিকা কি তা সে জানে না। অথচ জ্ঞানের সত্যিকার লক্ষ্য হচ্ছে এই সমস্ত রহস্য ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এই সব রহস্য মানুষ কখনো ভেদ করতে পারবে না। তার ফলস্বরূপ একটি ক্ষুদ্র গণ্ডিতে ক্রমাগত ঘুরপাক খাওয়া। আপনি বুঝতে পারছেন? বুঝতে চেষ্টা করছি। একটা সামান্য জিনিস ভেবে দেখুন। NGK 123 গ্রহটিতে মানুষ কখনো যেতে পারবে না। আলোর গতিতেও যদি সে যায় তবু তার সময় লাগবে 1,00,000 বছর। সেখানে যাওয়া কি এতই জরুরি? নিশ্চয়ই জরুরি। অবিকল মানুষের মতো এক চুলো হেরফের নেই। এ জাতীয় প্রাণের বিকাশ হয়েছে সেখানে। অপূর্ব সে গ্রহ। মানুষের সমস্ত কল্পনাকে অতিক্রম করেছে তার সৌন্দর্য ও ঐশ্বর্য। অথচ মানুষ কখনো তার নাগাল পাবে না। তবে কি? যদি মানুষকে বদলে দেয়া যায়, যদি তাদের মুক্তি দেওয়া হয় ত্রিমাত্রিক বন্ধন থেকে, যদি তাদের নিয়ে আসা যায় চতুর্মাত্রিক জগতে, তবেই অনেক কিছু তাদের আয়ত্তে এসে যাবে। তার জন্য দরকার চতুর্মাত্রিক জগতের মহাজ্ঞানী শক্তিশালী জীবদের সাহায্য। মানুষ অবশ্যই ত্রিমাত্রা থেকে চতুর্মাত্রায় রূপান্তরের আদি সমীকরণের প্রথম পর্যায় শুরু করেছে, এবং তা সম্ভব হয়েছে একটিমাত্র মানুষের জন্য। সে হচ্ছে ফিহা। ফিহা? হ্যাঁ, ফিহা। তার অসাধারণ মেধার তুলনা মেলাভার, অথচ তিনি সঠিক পথে এগুচ্ছেন না। এই সমীকরণের দুটি সমাধান আছে। তিনি একটি বের করেছেন, অন্যটি বের করতে চেষ্টা করছেন না। কিন্তু এখানে আমার ভূমিকাটি কি? আমি কি করতে পারি? আপনি অনেক কিছুই করতে পারেন। চতুর্মাত্রিক জীবরা ফিহাকে চান। ফিহার অসামান্য মেধাকে তাঁরা কাজে লাগাবেন। বেশ তো, আমাকে তারা যেভাবে এনেছেন ফিহাকেও সেভাবে নিয়ে এলেই তো হয়। সেইভাবে নিয়ে আসা যাচ্ছে না বলেই তো আপনাকে আনা হয়েছে। সিরানরা পৃথিবীর মানুষদের ক্ষতিকর মহাজাগতিক রশ্মি থেকে বাঁচানোর জন্য পৃথিবীর চারদিকে শক্তি বলয় তৈরি করেছে। চতুর্মাত্রিক জীবরা শক্তি বলয় ভেদ করতে পারেন না, মানুষ যা অনায়াসেই পারে। সেই কারণে ফিহাকে আনা যাচ্ছে না। আমি সেখানে গিয়ে কি করব? ফিহাকে নিয়ে আসবেন আপনি। সম্ভব না হলে ফিহাকে হত্যা করবেন। আপনি সব কী বলছেন? যান, বিশ্রাম করুন গিয়ে। এ নিয়ে পরে আলাপ হবে। যান যান, দাঁড়িয়ে থাকবেন না। আমি উদ্ভ্রান্তের মতো বেরিয়ে এলাম। এই মুহূর্তে আমার সেই মেয়েটিকে প্রয়োজন। সে হয়তো অনেক কিছু বুঝিয়ে বলবে আমাকে। গিয়ে দেখি মেয়েটি কৌচের উপর ঘুমিয়ে রয়েছে। শ্রান্ত মানুষেরা যেমন ঘুমোয় অবিকল তেমনি। এত নিখুঁত মানুষ যারা তৈরি করতে পারে তাদের আমার হঠাৎ দেখতে ইচ্ছে হলো। এরাই কি ঈশ্বর? সৃষ্টি এবং ধ্বংসের অমোঘ ক্ষমতা নিয়ে বসে আছে। প্রাচীন ধর্মগ্রন্থে মহাপুরুষদের কথা আছে। তারা ইচ্ছে মতো মৃতকে জীবন দিতেন, ভূত ভবিষ্যৎ বলতে পারতেন। কে জানে, হয়তো মহাক্ষমতার অধিকারী চতুর্মাত্রিক জীবদের দ্বারাই এসব হয়েছে। নকল মানুষ তৈরি করে তাদের দিয়ে ভেলকিয়ে দেখিয়েছে। আনার মতো মানুষ যারা নিখুঁতভাবে তৈরি, তাদের কাছে কিছুই অসম্ভব নয়। আনাকে ঘুমন্ত রেখেই বেরিয়ে এলাম।
উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ালাম কিছু সময়। হাঁটতে হাঁটতে একসময় মনে হলো পথ হারিয়েছি। আমার নিজের ঘরটিতে ফিরে যাব, তার পথ পাচ্ছি না। কাউকে জিজ্ঞেস করিনি ভেবে একটা বদ্ধ দরজায় টোকা দিলাম। খুব অল্প বয়স্ক এক ভদ্রলোক বেরিয়ে এলেন। আমাকে দেখে উচ্ছ্বসিত। আসুন আসুন, আপনার কাছে যাব বলেই তৈরি হচ্ছিলাম। সত্যি বলছি। আমি হাসি মুখে বললাম, কি করেন আপনি? আমি একজন ডাক্তার। এখানেও ডাক্তার আছেন নাকি? নিশ্চয়ই, মস্ত বড় টিম আমাদের। আমি একজন স্নায়ু বিশেষজ্ঞ। আমরা সবাই মিলে একটা ছোট্ট গবেষণাগার চালাই। খুব অল্প বয়স তো আপনার? না 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 না, যত অল্প ভাবছেন তত অল্প নয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া কি বিশেষজ্ঞ হওয়া যায়? বলেই ভদ্রলোক হো হো করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা। জানেন, আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি এখানে। একটি দিনের জন্য এর বাইরে যেতে পারিনি। সেই বয়স থেকে স্নায়ু নিয়ে কারবার আমার। বাজে ব্যাপার। তার মানে এই দীর্ঘ সময় আপনি একবারও বাবা মার কাছে যাননি? না, এমনকি আমার নিজের গ্রহটি সত্যি দেখতে কেমন আমি তাও জানি না। তবে শুনেছি সেটি নাকি অপূর্ব, বিশেষ করে রাতের বেলা। অপূর্ব সব রং তৈরি হয় বলে শুনেছি। তাছাড়া দিন রাত্রি সবসময় নাকি হু হু করে বাতাস বইছে। আর সেখানকার ঘরবাড়ি এমনভাবে তৈরি যে একটু বাতাস পেলে অপূর্ব বাজনার মতো আওয়াজ হয়। আপনি কি কখনো যেতে পারেন না সেখানে? ডাক্তার অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কি করে যাব? আমাদের এই সম্পূর্ণ গবেষণাগারটি একটি চতুর্মাত্রিক দেয়াল দিয়ে ঘেরা। তার মানে? একটা ডিম কল্পনা করুন। কুসুমটি যেন আমাদের গবেষণাগার, একটি ত্রিমাত্রিক জগৎ। ডিমের সাদা অংশটি হলো চতুর্মাত্রিক জগৎ এবং শক্ত খোলটি হচ্ছে আমাদের প্রিয় গ্রহ টাইফা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এরকম করা হলো কেন? চতুর্মাত্রিক জীবদের খেয়াল। তবে আপনাকে একটা ব্যাপার বলে শুনুন, ওইসব মহাপুরুষ জীবদের একটি মাত্র উদ্দেশ্য, সমস্ত ত্রিমাত্রিক জগৎ বিলুপ্ত করা। তার প্রথম পদক্ষেপ হিসাবে এই গবেষণাগার। বুঝতে পারছেন? না, না পারলেই ভালো। আপনি কি এসব সমর্থন করেন না? না, কেন করব? আমি বাইরের জ্ঞান বিজ্ঞানের খবর কিছু কিছু রাখি। আমি জানি ফিহা ত্রিমাত্রিক সময় সমীকরণের কাজে হাত দিয়েছেন। অসম্ভব মেধা তার। সমীকরণের সমাধান হওয়া মাত্র চতুর্মাত্রিক জগতের রহস্যভেদ হয়ে যাবে মানুষের কাছে। বুঝলেন? আর এতেই মাথা ঘুরে গেছে সবার। ব্যস্ত হয়ে উঠেছে তারা ফিহাকে নিয়ে আসবার জন্য। কিন্তু কলা, কাঁচকলা। ফিহাকে আনতে গিয়ে কাঁচকলাটি খাও। আমি লক্ষ্য করলাম ডাক্তার ভদ্রলোক ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন। হাত নাড়তে নাড়তে বললেন, মানুষেরা পৃথিবীর চারদিকে শক্তি বলয় তৈরি করেছে, কিন্তু চতুর্মাত্রিক জীবদেরও সাধ্য নেই সেই বলয় ভেদ করে। হাসি থামলে কাতর গলায় বললেন, আমি পথ হারিয়ে ফেলেছি। দয়া করে আমায় আমার ঘরটি দেখিয়ে দেবেন। আমার কিছুই ভালো লাগছে না। তিনি পথ দেখিয়ে নিয়ে চললেন। অবসন্নভাবে হাঁটছি। কি হতে যাচ্ছে কে জানে। আবছা আলো, রহস্যময় লম্বা করিডোর, দুই পাশের প্রকাণ্ড সব কামরা, বিচিত্র সব যন্ত্রপাতিতে ঠাসা। অথচ এদের কোনো কিছুর সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি আমার জায়গায় ফিরে যেতে চাই, যেখানে আমার স্ত্রী আছে, আমার দুটি অবোধ শিশু আছে, দুঃখ কষ্টের সঙ্গে সঙ্গে অবোধ ভালোবাসা আছে। পরবর্তী 2 দিন অনুমানে বলছি, সেখানে পৃথিবীর মতো দিনরাত্রি নেই। আমার ওপর বিচিত্র পরীক্ষা নিরীক্ষা হলো। একবার এক একটি ঘরে ঢুকি। বিকট সব যন্ত্রপাতি আমার চারপাশে বসানো হয়। তারপর ক্লান্তিকর প্রতীক্ষা। একটি পরীক্ষা শেষ না হতেই অন্যটি শুরু। বিশ্রাম নেই, নিঃশ্বাস ফেলার অবসরটুকু নেই। আমি কাউকে কিছু জিজ্ঞেস করি না, কি হবে প্রশ্ন করে। নিজেকে ছেড়ে দিয়েছি ভাগ্যের হাতে। ক্লান্তিতে যখন মড়মড় হয়েছি, তখন বলা হলো পরীক্ষা শেষ হয়েছে। এখন 24 ঘন্টা পূর্ণ বিশ্রাম। আমাকে পাঠানো হবে পৃথিবীতে। সমস্ত দিন ঘুমালাম। ঘুম ভাঙল দরজায় মৃদু টোকার শব্দ শুনে। গণিত বিভাগের একটি ছেলে আপনার সঙ্গে আলাপ করতে চায়, কিছু বলবে, খুব জরুরি। রোগামতো লোকটি খুব নিচু গলায় বলল কথাগুলি। আমি বললাম, কে এসে? নিনাশ, আপনি আসুন আমার সঙ্গে। আমি নীরবে তাকে অনুসরণ করলাম। আমার মনে হলো কিছু একটা হয়েছে। থমথম করছে চারিদিক। আনার মতো মেয়েটিও নেই কোথাও। সবাই যেন অপেক্ষা করছিল আমার জন্য। আমি যেতেই উৎসুক হয়ে নড়ে চড়ে বসলো সবাই। তুমি আমার সঙ্গে আলাপ করতে চেয়েছিলে? নিনাশ বলল, হ্যাঁ। আপনি জানেন কি টাইফা গ্রহ অদৃশ্য হয়েছে? আমি কিছুই জানি না। তাহলে আমার কাছ থেকে জানুন। অল্প কিছুক্ষণ হলো সমস্ত গ্রহটি চতুর্মাত্রিক গ্রহে পরিণত করা হয়েছে। কেমন করে জানলাম? ত্রিমাত্রিক গ্রহকে চতুর্মাত্রিক গ্রহে পরিণত করার নির্দিষ্ট হিসাব আমরা করেছি। আমরা সব জানি। শুধু যে টাইফা গ্রহে অদৃশ্য হয়েছে তা নয়, একটি বৃত্তাকার স্থান ক্রমশই চতুর্মাত্রিক জগতে প্রবেশ করছে এবং আপনার পৃথিবী সেই বৃত্তের ভেতরে। বুঝলেন? আমি বললাম, আমার তাহলে আর প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনাকেই তাদের প্রয়োজন। পৃথিবীর বিজ্ঞানীরা নিশ্চয়ই চুপ করে বসে নেই। নিশ্চয়ই তারা এই বিপদ থেকে উদ্ধার পেতে চেষ্টা করবে। ফিহার মতো বিজ্ঞানী যেখানে আছেন, আমি খুব ভালো করে জানি মহাজ্ঞানী ফিহা একটা বুদ্ধি বের করবেনই। যাক, ওসব ছেড়ে দিন। আপনাকে কী জন্য পাঠানো হবে জানেন?
না, আপনাকে পাঠানো হবে যেন ফিহা পৃথিবী রক্ষার কোনো পরিকল্পনা করতে না পারেন তাই দেখতে। ফিহার যাবতীয় কাগজপত্র আপনাকে নষ্ট করে ফেলতে হবে। এমনকি প্রয়োজন হলে আপনাকে বলবে ফিহাকে হত্যা করতে। কিন্তু শুনুন, তা করতে যাবেন না, বুঝতে পারলেন? টাইফা গ্রহ চলে গেছে, পৃথিবী যেন না যায়। ঘর থেকে বেরিয়েই দেখি আনা হাসি মুখে তাকিয়ে আছে। আমাকে বলল, সুসংবাদ, তুমি অল্প কিছুক্ষণের ভেতর পৃথিবীতে যাবে। তোমাকে কি করতে হবে তা মিহি বুঝিয়ে বলবেন। আনা, চতুর্মাত্রিক জীবরা যখন তোমার মতো মানুষ তৈরি করতে পারে, তখন ওদের পাঠালেই পারত পৃথিবীতে, ওরাই করতো যা করার। তৈরি মানুষ শক্তি বলয় ভেদ করতে পারে না। কিন্তু আনা, তোমরা আমাকে যা করতে বলবে তা আমি করব না। নিনাশ কিছু বলেছে তোমাকে, তাই না? ঠিক সেজন্য নয়, আমার মন বলছে আমি যা করব তা অন্যায়। বাজে কথা রাখো, তুমি করবেই। আমি করবই। যদি না করি? না করলে ফিরে যেতে পারবে না তোমার স্ত্রী পুত্রের কাছে। খুব সহজ সত্য। তুমি কি তোমার ছেলে মেয়ের কাছে ফিরে যেতে চাও না? চাই। তাছাড়া আরেকটা দিক ভেবে দেখো, তোমার তো কিছু হচ্ছে না, তুমি তোমার কাজ শেষ করে পৃথিবীতে নিজের ছেলে মেয়ের কাছে ফিরে যাবে। তারও 5,000 বছর পর পৃথিবী পরিবর্তন হবে, তার আগে নয়। এসো মিহির কাছে যাই, তিনি তোমাকে সব বুঝিয়ে দেবেন। ওকে, তুমি কাঁদছো নাকি? না না, আমি ঠিক আছি। বইটি অর্ধ সমাপ্ত, এরপর আর কিছু নেই। উত্তেজনায় মাথুর হাঁপাতে লাগলেন। সেই মেয়েটি কোথায় যে তাকে এই বইটি দিয়ে গেছে? তার সঙ্গে এই মুহূর্তে কথা বলা প্রয়োজন। মাথুর ঘরের বাতি নিভিয়েই বেরিয়ে এলেন। বাইরে ভোরের আলো ফুটছে। ঘুমন্ত সিরানপল্লীর ভেতর দিয়ে চলে গিয়েছে নির্জন পথ। মাথুরের অল্প শীত করছিল। মেয়েটি কোথায় আছে তা তিনি জানেন। দরজায় টোকা দিতেই লি বলল, কে? আমি মাথুর। লি দরজা খুলে দিল। মাথুর খুব ঠান্ডা গলায় বললেন, বইটির শেষ অংশ কোথায়? শেষ অংশ আমি পাইনি, আমি তন্ন তন্ন করে খুঁজেছি। মাথুর ধীরে ধীরে বললেন, লোকটি তার অভিজ্ঞতার কথা লিখে যেতে পেরেছে। তার মানেই হলো সে ফিরে এসেছে নিজের জায়গায়, অর্থাৎ তার উপর যে দায়িত্ব ছিল তা সে পালন করেছে। সহজ কথায়, ফিহাকে পৃথিবী রক্ষার কোনো পরিকল্পনা করতে দেয়নি। ফিহাকে আমাদের বড্ড প্রয়োজন। মাথুর আপন মনে বিড়বিড় করে উঠলেন। একসময় নিঃশব্দে উঠে এলেন। নিকি ঘরে ঢুকে থমকে গেল। সারা গায়ে চাদর জড়িয়ে ফিহা শুয়ে আছেন। 9টার মতো বাজে। এই সময় তিনি সাধারণত আঁক কষেন, নয়তো দুলে চুলে বাচ্চাদের মতো বই পড়েন। নিকি বলল, আপনার কি শরীর খারাপ হয়েছে? ফিহা বললেন, শরীর নয়, মাথা খারাপ হয়ে গেছে। কাল সারা রাত আমি ভূত দেখেছি। ভূত? হ্যাঁ, জলজন্ত ভূত। মানুষের গলায় কথা বলে, বাতি জ্বাললেই চলে যায়, আবার ঘর অন্ধকার করলে ফিরে আসে। অদ্ভুত ব্যাপার। সকালবেলা শুয়ে শুয়ে তাই ভাবছি। নিকি বলল, রাত দিন অঙ্ক নিয়ে আছেন, মাথাকে তো আর বিশ্রাম দিচ্ছেন না, সেই জন্য এসব হচ্ছে। ভালো করে খাওয়া দাওয়া করুন। একজন ডাক্তার আনবো? না না, ডাক্তার ফাক্তার লাগবে না। আর বিশ্রামের কথা বলছো? সময় তো খুব অল্প, যা করতে হয় এর ভেতর করতে হবে। নিকি দেখল ফিহা খুব সহজভাবে কথা বলছেন। সাধারণত 2টি কথার পরই তিনি রেগে যান, গালিগালাজ করতে থাকেন। রাগ খুব বেশি চড়ে গেলে হাতের কাছে যে কাগজটা পান তা কুচি কুচি করে ফেলেন। রাগ তখন একটু পরে। নিকি ভাবল, রাতে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য আজ ফিহার গলায় এরকম নরম সুর। নিকি চেয়ারে বসতে বসতে বলল, কি হয়েছিল ফিহা? ভূতটা কি আপনাকে ভয় দেখিয়েছিল? না, ভয় দেখায়নি, বরং খুব সম্মান করে কথা বলেছে। বলেছে, এই যে চারিদিকে রব উঠেছে, মহাসংকট মহাসংকট, এসব কিছু নয়। শুধুমাত্র পৃথিবীর ডাইমেনশন বদলে যাবে, আর নতুন ডাইমেনশনে জ্ঞান বিজ্ঞানের সুবর্ণ সুযোগ, এবং সেখানে নাকি আমার মতো বিজ্ঞানীর মহা সুযোগ সুবিধা। কাজেই আমি যেন এমন কিছু না করি যাতে এই মহাসংকট কেটে যায়, এই সব। আপনি তার কথা শুনে কি করলেন? প্রথমে কাঁচের গ্লাসটা ছুঁড়ে মেরেছি তার দিকে, তারপর ছুঁড়ে মেরেছি অ্যাস্ট্রেটা। এতেও যখন কিছু হলো না, তখন বাতি জ্বালিয়ে দিয়েছি। নিকি অবাক হয়ে বলল, আমার জন্য কেমন কেমন লাগছে। সত্যি কি কেউ এসেছিল? আরে না, আসবে আবার কি। ত্রিমাত্রিক জগৎকে চতুর্মাত্রিক জগতে পরিণত করবার জন্য আমি একসময় কতগুলি ইকুয়েশন সমাধান করেছিলাম, জানো বোধ হয়। গত কয়েকদিন ধরেই কেন জানি বারবার সে কথা মনে হচ্ছে, তাই থেকে এসব দেখছি। মাথা গরম হলে যা হয়। বাদ দাও ওসব। তুমি কি চা দেবে 1 কাপ? আনছি, এক্ষুনি আনছি। রাত্রি জাগরণের ফলে ফিহা সত্যি সত্যি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। আগে ভেবে রেখেছিলেন আজ সমস্ত দিন কাজ করবেন এবং সমস্ত দিন কোনো খাবার খাবেন না। ফিহা সবসময় দেখেছেন, যখন তার পেটে এক কণা খাবার থাকে না, ক্ষুধায় সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে, তখন তার চিন্তাশক্তি অসম্ভব রকম বেড়ে যায়। বিস্ময়কর যে কয়টি আবিষ্কার তিনি করেছেন তা ক্ষুধার্ত অবস্থাতেই করেছেন। আজ অবশ্যই কিছু করা গেল না। পরিকল্পনা অনুযায়ী নিকি সকালের খাবার দিয়ে যায়নি। গত রাতে যদি এই জাতীয় আদিভৌতিক ব্যাপারগুলি না হতো, তাহলে এতক্ষণে কাজে লেগে পড়তেন। এই নিন যা, আমি সঙ্গে কিছু বিস্কিটও নিয়ে এসেছি।
খুব ভালো করেছ। নিকি একটু ইতস্তত করে বলল, ফিহা, আপনাকে একটা কথা বলতে চাই। বলো বলো। আগে বলুন, আপনি হাসবেন না? হাসির কথা হলেও হাসবো না। হাসির কথা নয়, আমি মানে আমার মনে কদিন ধরেই একটা ভাবনা হচ্ছে, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। ফিহা বললেন, বলেই ফেলো, কোনো প্রেমের ব্যাপার নাকি? না না, কী যে বলেন। আমার মনে হয় আমরা যদি পৃথিবীটাকে সরিয়ে দিতে পারি তার কক্ষপথ থেকে, তাহলে বিপদ থেকে বেঁচে যেতে পারি, নয় কি? ফিহা হো করে হেসে উঠলেন। নিকি বলল, কেন, পৃথিবীটাকে কি সরানো যায় না? নিশ্চয়ই যায়। তুমি যদি মঙ্গল গ্রহটা পারমাণবিক বিস্ফোরণের সাহায্যে গুঁড়িয়ে দাও, তাহলে এই সৌরমণ্ডলে মাধ্যাকর্ষণজনিত সমতা ব্যাহত হবে এবং পৃথিবী ছিটকে সরে যাবে। তাহলেই তো হয়। পৃথিবীকে নিরাপদ জায়গায় এই করে সরিয়ে নিলেই হয়। কিন্তু একটা গ্রহ উড়িয়ে দিলে যে প্রচণ্ড বিস্ফোরণ হবে, তাতে পৃথিবীর প্রতিটা প্রাণী পুরো অঙ্গার হয়ে যাবে। আর পৃথিবীকে অল্প একটু সরালেই তো জীবনধারণ একেবারেই অসম্ভব হয়ে উঠবে। ধরো, পৃথিবী যদি সূর্যের একটু কাছে এগিয়ে আসে, তাহলেই উত্তাপে সুমেরু কুমেরু যাবতীয় বরফ গলে মহাপ্লাবন। আর সূর্য থেকে একটু দূরে সরে গেলে শীতে আমাদের শরীরের প্রোটোপ্লাজম পর্যন্ত জমে যাবে। বুঝলে? নিকির চেহারা দেখে মনে হলো সে ভীষণ হতাশ হয়েছে। ফিহা চুপচাপ চায়ে চুমুক দিতে লাগলেন। অনিদ্রাজনিত ক্লান্তি এখন তার নেই। নিকির সঙ্গে কথা বলতে বলতে তিনি নিজেও একটু উৎসাহিত হয়ে পড়েছেন। নিকের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আমি অবাক হয়ে লক্ষ্য করছি, প্রতিটি মেয়ে পৃথিবী রক্ষার জন্য এক একটি পরিকল্পনা বের করে ফেলেছে। ট্রেনে আসবার পথে একটি মেয়ের সঙ্গে দেখা। সেও নাকি কি বই একটা কুড়িয়ে পেয়েছে, 5,000 বছরের পুরনো বই। তাতেও নাকি পৃথিবী কি করে রক্ষা করা যায় তা লেখা আছে। নিকি চুপ করে রইল। বেচারি বেশ লজ্জা পেয়েছে। লাল হয়ে উঠেছে চোখ মুখ। ফিহা বললেন, নিকি, তুমি কি আমার কথায় লজ্জা পেয়েছো? না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার খুব আনন্দ হচ্ছে যে তোমরা সবাই কিছু না কিছু ভাবছো। আমার ভেতর কোনো রকম ভাবালুতা নেই। তবু তোমাদের এসব কাণ্ড কারখানা দেখে মনে হয় যে পৃথিবীর জন্য সবার এত ভালোবাসা, তা নষ্ট হয় কি করে? নিকি বলল, আপনি কিছু ভাবছেন ফিহা? নিশ্চয়ই নিশ্চয়ই। ঠান্ডা মাথায় ভাববার জন্যই তো আমার নির্জন জায়গায় এসেছি। আমি প্রাণপণে বের করতে চেষ্টা করছি কী জন্য এমন হচ্ছে। সেই বিশেষ কারণটি কি হতে পারে, যার জন্য একটি নির্দিষ্ট জায়গায় সমস্ত গ্রহ নক্ষত্র লাপাত্তা হয়ে যাচ্ছে, অথচ সেই নির্দিষ্ট জায়গার বাইরে কিছুই হচ্ছে না। যেই মুহূর্তে কারণ জানা যাবে, সেই মুহূর্তে পৃথিবী রক্ষার উপায় একটা কিছু হবেই। আমার বয়স হয়েছে, আগের মতো খাটতে পারি না, তবু মাথার ধার একটুও ভোঁতা হয়নি, তুমি বিশ্বাস করো আমাকে। আবেগে নিকির চোখে পানি এলো। ফিহার চোখে পড়লে তিনি রেগে যাবেন, তাই সে চট করে উঠে দাঁড়িয়ে বলল, একটু আসছি। ফিহা ঘরময় পায়চারি করতে লাগলেন। হাতে সিগারেট জ্বলছে। হেঁটে বেড়াচ্ছেন ঘরের ভেতর। মনে মনে বলছেন কিছু একটা করা প্রয়োজন, কিন্তু কি করে সেই কিছু একটা হবে তাই ভেবে পাচ্ছেন না। অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। ফিহা গলা উঁচিয়ে ডাকলেন, নিকি। নিকি দৌড়ে এলো। ফিহা বললেন, আমি মাথুরের সঙ্গে একটু আলাপ করি। কি বলো, ওই মেয়েটা কি কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে তা জানতে ইচ্ছে হচ্ছে। নিশ্চয়ই, আমি এক্ষুনি যোগাযোগ করে দিচ্ছি। মাথুরে চিন্তাশক্তি প্রায় লোপ পেয়েছে। লির নিয়ে আসা বইটির শেষ অংশ নেই, এতেই ক্ষিপ্ত হয়েছিলেন। এদিকে ফিহার কোনো খোঁজ নেই। সিরানপল্লীর বিজ্ঞানীরা তাকে বয়কট করেছেন। কাজকর্ম চালাচ্ছেন সুরা। সুরা সবাইকে বলে বেড়াচ্ছে মাথুরের মাথা খারাপ হয়ে গেছে। সমস্তই মাথুরের কানে আসে। মহাকাশ প্রযুক্তিবিদ্যা গবেষণাগারের তিনি মহাপরিচালক, অথচ তার হাতে কিছুমাত্র ক্ষমতাও নেই। মাথুর সময় কাটান শুয়ে শুয়ে। নিজের ঘর ছেড়ে বাইরে যাবার কথা মনেও হয় না তার। 10 থেকে 15টি খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। কাজ বলতে এই, রাতের বেলা নির্দিষ্ট সময়ের আগেই ঘুমোতে যান। ঘুম হয় না, বিছানায় ছটফট করেন। সেদিনও খবরের কাগজ দেখছিলেন। সরকারি নির্দেশ থাকার জন্যেই কোথাও মহাবিপদের কোনো উল্লেখ মাত্র নেই, অথচ সমস্ত খবরের মূল কথাটি হচ্ছে বিপদ এগিয়ে আসছে পায়ে পায়ে। পাতায় পাতায় লেখা, শহরে আইন শৃঙ্খলা নেই, খাদ্য সরবরাহ বিঘ্নিত, যানবাহন চলাচল বন্ধ, কলকারখানার কর্মীরা কাজ ছেড়ে বিনা নোটিশে বাড়ি চলে যাচ্ছে, 6 জন তরুণী আতঙ্ক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসেছে। পড়তে পড়তে মাথুরের মনে হলো তিনি নিজেও কি আত্মহত্যা করে বসবেন কোনোদিন। ট্রি ট্রি যোগাযোগের স্বচ্ছ পর্দা নীলাভ হয়ে উঠল। মাথুর চমকে তাকালেন সেদিকে। এ সময় তার সঙ্গে কে কথা বলতে চায়। মাথুর, আমি ফিহা বলছি, কেমন আছো তোমরা? মাথুর উত্তেজনায় লাফিয়ে উঠলেন। পাওয়া গেছে, ফিহাকে পাওয়া গেছে। মাথুর, লি বলে সে পাগলা মেয়েটি এসেছিল? জি এসেছিল। সে কি এখনও তোমার সাথে আছে? না, সে চলে গেছে। ফিহা, আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা ছিল। কী কথা? আমি এখন একটু ব্যস্ত। শত ব্যস্ত থাকলেও আপনাকে শুনতে হবে। আপনি কি ইদানিং কোনো আজগুবি ব্যাপার দেখেছেন? কেউ এসে কি আপনাকে ভয় টয় দেখাচ্ছে? ফিহা একটু অবাক হলেন, থেমে থেমে বললেন, তুমি জানলে কি করে? নিকি কি এর মধ্যেই তোমাকেও এসব জানিয়ে বসে আছে? না না, নিকি নয়, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। আপনাকে সব বোঝানো যাবে না, তাছাড়া সময়ও খুব কম।
বেশ, তাহলে জরুরি কথাটাই ছেড়ে ফেলো। আপনি ত্রিমাত্রিক সময় সমীকরণের সমাধান করেছিলাম, তা তো তোমার মনে থাকা উচিত। মনে আছে ফিহা, কিন্তু আপনার সমীকরণে দুটি সমাধান ছিল, দুটি নয়, একটি। অন্যটিতে ইমাজিনারি টার্ম ব্যবহার করা হয়েছিল, কাজে সেটি বাদ দিতে হবে, কারণ এখানে সমাধানটির উত্তরও ইমাজিনারি টার্মে এসেছিল। ফিহা, আমাদের দ্বিতীয় সমাধানটি দরকার। কেন? দ্বিতীয় সমাধানটি সঠিক সমাধান। মাথুর, একটা কথা বলছি, রাগ করো না। বলুন। তোমার মাথায় দোষ হয়েছে, বুঝতে পারছি। এই পরিস্থিতিতে মাথা ঠিক রাখা খুব মুশকিল। আমার মাথা খুব ঠিক আছে, আমি আপনার পায়ে পড়ি, আমার কথা শুনুন। বেশ বেশ, বলো। দ্বিতীয় সমাধানটি যদি আমরা সঠিক বলে ধরে নেই, তাহলে আমরা নিজেরাই একটি চতুর্মাত্রিক জগৎ তৈরি করতে পারি। হ্যাঁ, তা করা যেতে পারে, কিন্তু সমাধানটি তো ভুল। সমাধানটি ভুল নয়, আমার কাছে তার প্রমাণ আছে। আচ্ছা ফিহা, ধরুন একদল বিজ্ঞানী একটি নির্দিষ্ট পথের সমস্ত গ্রহ নক্ষত্রকে চতুর্মাত্রায় পরিবর্তিত করেছেন। এখন তাদের আমরা আটকাতে পারি। যদি সেই পথে আমরা আগাই, তাহলে একটি চতুর্মাত্রিক জগৎ তৈরি করে রাখি। মাথুর, তোমার কথায় আমি যেন কিসের ইঙ্গিত পাচ্ছি। মাথুর, এসব কি বলছো? আমি ঠিক কথাই বলছি ফিহা, আপনি কি সমাধানটি নিজে এখন একটু পরীক্ষা করবেন? ফিহা উত্তেজিত হয়ে বললেন, আমি এক্ষুনি করছি, আর তুমি নিজেও করে দেখো। সুরাকে বলো করে দেখতে, সমাধানটি এক্ষুনি লিখে নাও। ফিহা একটির পর একটি সংখ্যা বলে যেতে লাগলেন। মাথুর এক মনে লিখে চললেন। দুজনের চোখ মুখ জলজল করছে। সন্ধ্যা হয়নি তখনও। শেষ বিকেলে লালচে আলো গাছের পাতায় চিকচিক করছে। ফিহা বারান্দায় চেয়ার পেতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিকাল হলেই তার মনে এক ধরনের বিষণ্ণ অনুভূতি হয়। নিকি চায়ের পেয়ালা হাতে বাইরে এসে দেখে ফিহা ভ্রু কুঁচকে দূরের গাছপালার দিকে তাকিয়ে আছেন। বাতাসে তার রূপালি চুল তিরতির করে উঠছে। নিকি কোমল কণ্ঠে ডাকলো, ফিহা। ফিহা চমকে উঠে ফিরে তাকালেন। নিচু গলায় প্রায় ফিসফিস করে বললেন, নিকি, আমার মনে হয় জ্ঞান বিজ্ঞানের সাধনা অর্থহীন। নিকি কিছু বলল না। চায়ের পেয়ালা নামিয়ে রেখে পাশে দাঁড়িয়ে রইল। ফিহা বললেন, জ্ঞান বিজ্ঞান তো মানুষের জন্য, আর একটি মানুষ কতদিন বাঁচে? তার মৃত্যুর সাথে সাথে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে তার সব সম্পর্কের ইতি, ঠিক নয় কি? নিকি শক্ত মুখে বলল, না, ঠিক নয়। ফিহা চুপ করে চায়ে চুমুক দিতে লাগলেন। একটু অস্বস্তির সাথে নিকি বলল, দেখুন ফিহা, আপনার সাথে তর্ক করা আমার সাজে না, কিন্তু নবম গণিত সম্মেলনে আপনি একটা ভাষণ দিয়েছিলেন। কি বলেছিলাম আমার মনে নেই। বলেছিলেন মানবজাতি জন্ম মুহূর্তেই একটি অত্যন্ত জটিল অঙ্ক কষতে শুরু করছে। এক এক যুগে এক এক দল মানুষ এসেছে, আর সেই জটিল অঙ্কের এক একটি ধাপ কষা হয়েছে। অজানা নতুন নতুন জ্ঞান মানুষের ধারণায় এসেছে। বেশ, আপনি বলেছিলেন একদিন সেই অঙ্কটির সমাধান বের হবে, যখন সমস্ত রহস্যই এসে যাবে মানুষের আওতায়। বের হয়ে আসবে মূল রহস্য কী। মানুষের ছুটি হচ্ছে সেই দিন। ফিহা বলেন, এইসব বড় বড় কথা অর্থহীন। নিকি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এলোমেলোভাবে বসে থাকা ফিহাকে লক্ষ্য করল। তারপর বলল, আপনি কি অসুস্থ বোধ করছেন ফিহা? না নিকি, আজ আমার মতো সুস্থ আর কেউ নেই। একটু থেমে অন্যমনস্ক স্বরে ফিহা বললেন, পৃথিবী রক্ষার উপায় বের হয়েছে নিকি। পৃথিবী এবারও বেঁচে গেল। ফিহা বসে বসে সন্ধ্যা মিলানো দেখলেন, চাঁদ উঠে আসতে দেখলেন। তার মনে হলো এত ঘনিষ্ঠভাবে প্রকৃতিকে তিনি এর আগে কখনো দেখেননি। তার কেমন যেন বেদনাবোধ হতে লাগলো। যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে সুপ্ত বেদনাবোধ জাগিয়ে তোলে কেন কে জানে। একসময় নিকি ভেতর থেকে ডাকলো, ফিহা ভিতরে এসে পড়ুন, ভারী ঠান্ডা পড়েছে। ফিহা নিঃশব্দে উঠে এলেন। চাবি ঘুরিয়ে নিজের দরজা খুলে বিরক্ত গলায় বললেন, আবার এসেছো তুমি? ভৌতিক ছায়ামূর্তি অন্ধকারে দৃশ্যমান হয়ে উঠেছে। তার হাতে অদ্ভুত একটি সূচালো যন্ত্র। সে হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ক্ষমা করুন ফিহা। আমি তখনই ক্ষমা করব যখন তুমি আমার ঘর ছেড়ে চলে যাবে। কিন্তু ফিহা, আমি ঘর ছেড়ে চলে যেতে আজ আসিনি। তবে কী জন্য এসেছো? আপনাকে হত্যা করতে। ফিহা এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, তাতে তোমার লাভ? তাহলেই আমি আমার ছেলে মেয়ের কাছে ফিরে যেতে পারবো। ফিহা মৃদু গলায় বললেন, ঠিক আছে, কিভাবে হত্যা করবে? আমার কাছে শক্তিশালী রেডিয়েশন গান আছে মহামান্য ফিহা। ফিহা জানালা খুলে দিলেন। বাইরের অপরূপ জ্যোৎস্না ভাসতে ভাসতে ঘরের ভেতর চলে এলো। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ফিহা অভিভূতের মতো বললেন, দেখো দেখো, কি চমৎকার জ্যোৎস্না হয়েছে। ছায়ামূর্তি রেডিয়েশন গানের অগ্নিঝলক সেই জ্যোৎস্নাকে ম্লান করে দিল, কিন্তু তা মুহূর্তের জন্যেই। আবার সেই উথাল পাথাল আলো আগের মতোই নীরবে ফুটে রইল। পরিশিষ্ট। পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায়নি। সুরের কথা তো আগেই বলেছি। অসাধারণ চিন্তাশক্তির অধিকারী ছিলেন তিনি। সম্মানসূচক এক লাল তারা পেয়েছিলেন খুব কম বয়সেই। শেষ পর্যন্ত তিনিই ফিহা চতুর্মাত্রিক সময় সমীকরণটিকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিলেন। আর সেই স্ত্রীপুত্রের মায়ায় অন্ধ যুবকটি
চতুর্মাত্রিক জগতের জীবরা যাকে পাঠালো ফিহাকে হত্যা করবার জন্য? না, তার উপর পৃথিবীর মানুষের কোনো রাগ নেই। তার লেখা থেকেই তো মাথুর জানলেন ফিহার চতুর্মাত্রিক সময় সমীকরণটি, যা তিনি ভুল ভেবে ফেলে রেখেছিলেন, তা ভুল নয়। আর তার সাহায্যেই তো চতুর্মাত্রিক মহাপ্লাবন রোধ করা গেল। তারপর কত যুগ কেটে গেছে, কত নতুন জ্ঞান, নতুন পথ আপনি এসে ধরা দিয়েছে মানুষের হাতে। এখন শুধু ছুটে চলা জ্ঞানের সিঁড়ি সৃষ্টির মূল রহস্যের দিকে। ফিহার মতো নিবেদিত প্রাণ বিজ্ঞানীরা কতকাল ধরে অপেক্ষা করে আছেন কবে মানুষ বলবে, তোমাদের আত্মত্যাগ মানুষদের বাঁচিয়ে রাখবার জন্যে তোমাদের সাধনা আমরা ভুলিনি, আমরা আমাদের কাজ শেষ করেছি, আমাদের কাছে কোনো রহস্যই আর রহস্য নয়। ঠিক সন্ধেবেলা পূবের আকাশে যে ছোট্ট তারাটি অল্প কিছুক্ষণের জন্য নীল আলো জেলে আপনিতেই নিভে যায়, পৃথিবীর মানুষ সেটি তৈরি করেছেন ফিহার স্মরণে। সেই কৃত্রিম উপগ্রহটির সিলজিন নির্মিত কক্ষে পরম যত্নে রাখা হয়েছে ফিহার প্রাণহীন দেহ। সেসব কতকাল আগের কথা। আজও সেই উপগ্রহটি ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারিদিকে। হিসেব মতো জ্বলে উঠছে মায়াবী নীল আলো। পৃথিবীর মানুষ যেন বলছে, ফিহা, তোমাকে আমরা ভুলিনি, আমাদের সমস্ত ভালোবাসা তোমাদের জন্য। ভালোবাসার নীল আলো সেই জন্যই তো জেলে রেখেছি।